প্রায় 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল 5 কিলোমিটার দূরে। পরিবারে মাতম, এলাকা জুড়ে শোকের ছায়া। স্বৈরতন্ত্রের পথ বন্ধে গণতান্ত্রিক সংবিধান ও মৌলিক সংস্কার চায় এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, জন আকাঙ্ক্ষায় তৈরি হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। আওয়ামী লীগের বিচার দাবিতে লালমনিরহাটে জামায়াতে ইসলামের জনসভা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি আমিরের। আওয়ামী লীগের ব্যানারে মিছিল হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা। ঠেকাতে ব্যর্থ হলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। চিন্তিত হওয়ার কারণ নেই ভারতের, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আপনাদের সকলকে আবারও এই আশাবাদ আমি বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন না একদিন আমি ফিরে এসে পৌঁছবো। ধন্যবাদ সকলকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম সেখানে। বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক তার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে জানিয়ে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা বলেন। শুধু এক দলকে সরিয়ে আরেক দলের ক্ষমতায় আসার জন্য গণ অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে স্থায়ী হয় এবং জন আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় ঐক্যমত আসলে প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন। জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে না। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতির কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বৈরতন্ত্রকে যদি ভবিষ্যতে প্রতিরোধ করতে হয় তাহলে সিস্টেমটাকে পুরো বদলাতে হবে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের একটি মিটিং এখন চলছে। বেলা সকাল 10:30 থেকে এই মিটিংটি শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংসদ ভবনের এলডি হলের সামনে এবং এলডি হলের ভিতরেই কনফারেন্স রুমে কিন্তু মিটিংটি এখনও চলমান রয়েছে। আমরা মিটিং শুরু হওয়ার আগে ডক্টর আলী রিয়াজ, যিনি কিনা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি প্রথমেই একটি সূচনা বক্তব্য দিয়েছেন এবং সেই সূচনা বক্তব্যে তিনি যেটি জানিয়েছেন, যিনি প্রথমেই এনসিপির যে সদস্যরা আছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নাগরিক পার্টি স্পষ্টতই বলতে চায় যে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে একটি নতুন স্বৈরাচার তৈরি হওয়ার সুযোগ রয়েছে এবং এর কারণেই এই আলোচনার মধ্যে তারা একটি ঐক্যমত্যে আসতে চায় যাতে বিচার ব্যবস্থা, সংবিধান এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, এই বিষয়গুলিকে তারা জোর দিয়ে এখানে একটি ঐক্যমত্যে আসার প্রত্যাশা রাখেন। তারা এই বিষয়গুলিকে তারা জোর দিয়ে এই আলোচনা চলমান রয়েছে।
তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে যেই সংস্থার প্রস্তাবনাগুলি বিভিন্ন সংস্কার কমিশন আমাদের দিয়েছে রাজনৈতিক দলগুলিকে, সেগুলোর মধ্যে তারা সেগুলো বিবেচনা করেছেন এবং বেশ কিছু প্রস্তাবনার সঙ্গে তারা একমত রয়েছেন, বেশ কিছু প্রস্তাবনার সঙ্গে তাদের দ্বিমতও রয়েছে এবং কিছু সংস্কার প্রস্তাবনার সঙ্গে তাদের আংশিক একমত রয়েছে। এবং তারা যেটি জানিয়েছেন যে এই মিটিংয়ের মাধ্যমে তারা চেষ্টা করবেন যে যেই মিটিংগুলোতে তারা আংশিক রয়েছে তাদের সেগুলোতে তারা চাচ্ছেন যে কীভাবে পরিমার্জন পরিবর্তনের মাধ্যমে সেগুলোতে একটা ঐক্যমত্যে আসা যায় এবং তারা এই ব্যাপারে আগ্রহী বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মিটিংটি এখনও চলমান। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিটিং শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে দলটির জনসভায় কথা বলেন তিনি। আমির অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রান্ত ছাড়া বাস্তবায়ন করার দাবিও জানান জামায়াতের আমির। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান ডক্টর শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ জনসভা আয়োজন করা হয়। যে সম্মান আর জীবন নিয়ে আমার মেয়ে, আমার মা, আমার বোন ঘর থেকে বের হয়েছে। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। আওয়ামী লীগের ব্যানারে মিছিল হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ব্যর্থ হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকা বিমানবন্দর থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, পুলিশের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে পরিদর্শনে বিমানবন্দর থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর বায়ু দূষণ কমাতে একদিনের পরিচ্ছন্নতা অভিযানে দক্ষিণ সিটি যাত্রাবাড়িতে ঝাড়ু দেওয়া হলো মহাসড়কের 10 কিলোমিটার। অংশ নিলেন 600 কর্মী। অবসান হলো প্রায় 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার। উদ্ধার করা হয়েছে চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশুর মরদেহ। সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শিশুটির বাড়ির কাছেই নগরীর চাকতাই খালে সেহরিশের মরদেহ পান স্থানীয়রা। আদরে শিশুর নিথর দেহ পেয়ে কান্নার রোল পড়ে স্বজনদের মাঝে। শুক্রবার রিকশায় করে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে শিশুটি সহ নগরীর হিজলা খালে পড়ে যান মা ও দাদি। এরপর থেকেই উদ্ধার অভিযানে নামে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ভোরে যোগ দেন নৌবাহিনীর সদস্যরা। বেশ কয়েক ঘন্টা ধরে তারা নগরীর খালটিতে চিরুনি অভিযান চালান। কারণ ওদের সবারই মন মানসিকতার অবস্থা খুবই খারাপ, আমাদের নিজেদেরও খারাপ। অরক্ষিত ছিল, যার কারণে রিক্সা হলো রাস্তা এবং খাল তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। পানির আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম।
আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে জোহরের নামাজের পর তার পরিবার থেকে যেটি বলা হচ্ছে, এখানে যে চাকতায় যে মসজিদ রয়েছে সেখানে তার যে শিশু সেহরিসের জানাজা অনুষ্ঠিত হবে সেই তথ্যটি জানা যাচ্ছেন। তবে আমরা এই মুহূর্তে শিশু সেহরিসের যে বাড়ি রয়েছে চাকতায়, সেখানে আমি অবস্থান করছি। সেখানে ভেতরে কিন্তু মরদেহটি রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরাও কিন্তু তারা ভেতরে আছেন। আসলে ভেতরে মিডিয়া কর্মীদের সেখানে প্রবেশের বিধিবিধান রয়েছে। তো যেটি বলতে পারি, আসলে এই বাড়ির পাশে যে খাল রয়েছে সেই খালে কিন্তু 10টার দিকে অর্থাৎ 14:30 থেকে 15 ঘন্টা পরটি সেই মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করেছেন সবুজ নামে এক ব্যক্তি। তিনি প্রথমে হাত দেখেছিলেন, হাত দেখার পরে কিন্তু সেই মরদেহটি নিয়ে এখানে আনা হয়েছে। এই মুহূর্তে যে তার পরিবার পরিজন রয়েছে এবং আত্মীয় স্বজনরা এসছেন দেখার জন্য, এবং সবার মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠতা আছে এবং শোকে বলা যায়। মা বাবার যে আমরা সকাল থেকে দেখেছিলাম, বাবা শহীদুল সেই সাগরের পাড়ে অর্থাৎ খালের পাড়ে দাঁড়িয়েছিল সেই শিশুর মরদেহের জন্য, এবং মরদেহ পাওয়ার পর কিন্তু নৌবাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্য এবং যে সিটি কর্পোরেশনের যে সদস্যরা, যা স্বেচ্ছাসেবকরা, তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে সেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তো এই মুহূর্তে জানাজার জন্য যেই পরিকল্পনা, যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ হচ্ছে। পরবর্তীতে কিছুক্ষণ পর অর্থাৎ প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু জোহর নামাজের পর তার জানাজা হবে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলে যেটি বলা হয়, এলাকাবাসী একটা আশা করেছে তাদের মধ্যে অন্ততপক্ষে লাশটি যেন ফিরে পাওয়া যায়, এবং লাশ ফিরে যাওয়ার পর তাদের মধ্যে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস এসেছে। কারণ অতীতে অনেক এই যে খালার নদীতে পড়ে অনেকে কিন্তু 2 জনের লাশ কিন্তু এখনো পাওয়া যায়নি। সেজন্য লাশটি পাওয়া যাওয়ার পর মানুষের মধ্যে কিছুটা হলে স্বস্তিটা এসেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পট পরিবর্তনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। তবে এতে ভারতের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্র নীতি গ্রহণের পরামর্শ তাদের। অন্যদিকে শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের ধীরে চলার নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। হয় ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি গভীর হয়। এখন যদি দুই দেশের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল। শুল্কনীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। ভালো কৌশল বাংলাদেশ অবলম্বন করছে যে সরাসরি মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই অনুযায়ী সরাসরি সাথে সাথেই পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে একটু সময় নিয়েছে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশে ফিরতে রাজি রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করতে যাচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পাশাপাশি আরও 2টি ট্রানজিট সেন্টার ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে শিগগিরই বুঝে নেবে কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরা বলছেন প্রত্যাবাসন শুরু হলে সংকটমুক্ত হবে কক্সবাজারবাসী।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আগামী ঈদ রোহিঙ্গারা যেন নিজ দেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে সরকার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রায় ৭.৫ বছর আগে ২০১৭ সালে মানবিক বিবেচনায় জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময় রাখাইনবাসীর সংখ্যা এখন ১৩ লাখের বেশি। উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছে ৫ লাখের কাছাকাছি। এতে নানামুখী সংকটে কক্সবাজারবাসী। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এটি বাস্তবায়িত হলে আমরা মনে করবো আমরা এই উখিয়াবাসী অর্থাৎ কক্সবাজারবাসী একটা বড় ধরনের বোঝা থেকে মুক্ত হবো বলে আমরা মনে করি। সম্প্রতি প্রথম পর্যায়ে ১,৮০,০০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ট্রানজিট সেন্টার। ১,৮০,০০০ বলছে, আমার বিশ্বাস এটি ২ লাখের উপরে যাবে। কারো বাচ্চা কাচ্চা জন্ম লাভ করেছে, তো এটির একটি হালনাগাদের ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও দেশটির রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি জানান, প্রত্যাবাসন নিয়ে জটিলতা থাকলেও আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে যেন ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ২০১৮ সাল থেকে নানা চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু নানা অজুহাতে এখনও একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা ৬ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের যে কর্মসূচি ডুয়েট ক্যাম্পাস থেকে এই মুহূর্তে শিববাড়ি মোড়ে অবস্থান করছে তারা একটি মিছিলের মাধ্যমে এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উপস্থাপন করছে। আমরা দেখেছি সকাল থেকেই এই বিশেষ করে তাদের যে দাবিগুলো সেই দাবি সম্মিলিত ব্যানার ফেস্টুন কিন্তু নিয়ে তারা এখানে দাবি জানাচ্ছেন। বিশেষ করে একটু যদি জানিয়ে রাখি, বেশ কিছু দাবির মধ্যে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা এবং চাকরি ক্ষেত্রে মূল্যায়নের সহ ৬ দফা দাবি নিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শুধু ডুয়েট নয়, ডুয়েটের পাশাপাশি পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তারা যেমনটি বলছেন যে তারা শিক্ষা কার্যক্রম অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করেও কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে তারা আজকের এই কর্মসূচি, তাদের এই কর্মসূচির মাধ্যমে তারা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চান। তারা এই দায়িত্বে যারা রয়েছেন তাদের এই শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা পরিবর্তনের যে দায়িত্বে রয়েছেন তাদের প্রতি তাদের এই বার্তা ছড়িয়ে দিতে চান। তারা কিন্তু যেন তাদের এই দাবিগুলো শীঘ্রই মেনে নেওয়া হয়। বিশেষ করে যৌক্তিক দাবি যেগুলো রয়েছে, তারা বিশেষ করে যেমনটি আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের যেই শিক্ষক, বেশিরভাগ শিক্ষকই তারা যেমনটি বলছেন যে এই শিক্ষকতা যারা করছেন তারা এই ব্যাকগ্রাউন্ড না, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ অন্যান্য সাবজেক্ট থেকে পড়াশোনা করে এসে তাদেরকে আসলে শিক্ষকতা করছেন, এই ডিপ্লোমা অর্থাৎ কারিগরি শিক্ষা, যে কারণে কিন্তু তারা আসলে পর্যাপ্ত শিক্ষা কার্যক্রম অর্থাৎ প্রপার যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু তারা পাচ্ছেন না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছেন। তো আজকের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই পুরো গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কড়া নজরদারি আমরা দেখেছি এবং এই মুহূর্তে শিববাড়ি মোড়ে অবস্থান করে শিক্ষার্থীরা তাদের দাবি দাবা কিন্তু উপস্থাপন করছেন এবং বিশেষ করে এই দাবি দাবা উপস্থাপনের মাধ্যমে কিন্তু তাদের এই কর্মসূচি আজকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখান থেকে সমাপ্ত হবে, তবে শীঘ্রই তাদের এই দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 4 বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে 3 লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি 1 লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই বসছে না পরীক্ষার হলে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
এসএসসি পরীক্ষা। দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 22,40,000। 4 বছরের ব্যবধানে চলতি বছর 3 লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা 19,28,000-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় 27,000 আর দ্বিতীয় দিনে 29,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে। ফলে হয়েছে যে দুটো ক্যাটাগরি, অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে না। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ছুটির দিনে রাজধানীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়ি এলাকায় অভিযানে অংশ নেন প্রায় 600 পরিচ্ছন্ন কর্মী। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযান চলে, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এবং কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত। পরিদর্শনে গিয়ে দক্ষিণ সিটির প্রশাসক জানান, জলাবদ্ধতা এবং এডিস মশার বিস্তার ঠেকাতে সড়ক ও মহাসড়কের পাশাপাশি আগামী 23 এপ্রিল থেকে খাল ও ড্রেনও পরিষ্কার করা হবে। কিছুদিন আগে আমাদের মাননীয় উপদেষ্টা বন ও পরিবেশ মন্ত্রণালয় তিনি এই রাস্তা ভিজিট করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটি দ্রুত পরিষ্কারের জন্য। সেই উদ্দেশ্যেই আজকের আমরা এখানে সবাই এসেছি এবং আমরা আজকের একটি বিশেষ অভিযানের মাধ্যমে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সমাপ্ত করব। কর্মপন্থা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান থাকে, কিন্তু এটা একটু আরবান এরিয়ার স্ট্যান্ডার্ডে আসে, এগুলো আমাদের চোখে পড়েছে এবং আমরা কিছু কিছু জায়গায় এটা মেরামত করেছিও, তো এগুলো আমাদের প্রোগ্রামে আছে। বাণিজ্যের সংবাদ। ডিম মুরগির দাম কমতির বাজারে ক্রেতা স্বস্তি পেলেও কোণঠাসা অবস্থায় প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কেজিতে 20-30 টাকা কম দামে ব্রয়লার বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। এ অবস্থায় 1 মে থেকে খামারে বিনিয়োগ বন্ধের হুমকিও দিয়েছেন তারা। দামপট্টির বাজারে রাজধানীতে 1 কেজি ব্রয়লার মিলছে 160 থেকে 170 টাকায়। উচ্চ মূল্যের নিত্যপণ্যের বাজারে তাই মুরগি কিনে বেশ স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহে দাম তুলে এই সপ্তাহে তার সাথে কম বিদায় কাস্টমারের চাহিদা একটু বেশি। এরকম যদি থাকে তাহলে জনসাধারণ কিনে খাইতে পারবে। তবে ক্রেতাদের এই স্বস্তিতে বড় সংকটে পড়তে যাচ্ছে মুরগির বাজার। জাতীয় এই ক্রীড়াবিদ ও পোল্ট্রি খাতের এই উদ্যোক্তার সঙ্গে কথা বলে মিলছে এমনই আভাস। তাদের দাবি, উৎপাদন খরচের বেশ কমে খামার থেকে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন লোকসানের হিসাব টেনে বেশি দিন চলা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্রয়লারটা বিক্রি করতে হচ্ছে প্রতি কেজিতে 25 থেকে 30 টাকা লস, এবং হলো যে আপনার ডিম বিক্রি করতে হচ্ছে প্রতি ডিমে 2 টাকা থেকে 2.5 টাকা লস। পোল্ট্রি ইউনিট আপনার ম্যানেজমেন্ট যে একটা সেক্টর তৈরি করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট সেক্টর, কি করে এই পোল্ট্রি শিল্পকে বাঁচানো যায়। লোকসানের হিসাব মেলাতে না পেরে আগামী 1 মে থেকে খামারে নতুন করে বাঁচা না তোলার ঘোষণা দিয়েছেন খামারিরা। সরকার যদি আমাদের দাবিগুলো আশ্বস্ত করে, পুঁজির নিরাপদ দিতে পারে, তাহলে আমরা প্রান্তিক খামার চালু রাখবো। তা না হলে আমরা নতুন করে
খামারে বাচ্চা তুলব না। এদিকে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারের কাছে মুরগির মাংস ও একদিনের বাচ্চার চাহিদা যোগানের সঠিক হিসেব না থাকাকে দায়ী করছে এ খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি। অবশ্যই সারা বছরের সাপ্লাইটা স্টেবল হতে হবে। যখন সবকিছু ডকুমেন্টেশনের আন্ডারে আসে তখন কিন্তু প্ল্যান করা যায়। একটা খামার রেজিস্ট্রেশন হলো ভালো কথা, পরের বছর যদি রিনিউ না করতে আসে তাহলে বুঝবে খামারটা নাই। বাট আমি তো শিওর না যে খামারটা আছে কি নাই, আমার তো একটা এনশিওর্ড হতে হবে যে খামারটা আছে। কোনো প্ল্যানিং আসলে করা যাচ্ছে না প্রপারলি এই তার তথ্যগুলো না থাকাতে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভোক্তা খামারির স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়েই কাজ করছেন তারা। এই উঠানামা কিংবা এক জায়গায় খামারি মানে লস লাভের বিষয়টা, এটা আসলে একটু বিশ্লেষণ করা খুব কঠিন। খামারি সাস্টেন করলেই বাজারে যে অস্থিরতাটা, এই জায়গাটায় আমরা মিনিমাইজ করতে পারবো। সুতরাং তখন যেটা হবে উইন উইন সিচুয়েশন, যে খামারিও লাভবান হবে, ভোক্তাও লাভবান হবে। এই জায়গাটা আমাদের বেশ গুরুত্ব সহকারে আমরা দেখার চেষ্টা করছি। গত বছর এ সময় রাজধানী বাজারে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 210 থেকে 230 টাকায়। বর্তমান মূল্যের চেয়ে যা 45 থেকে 60 টাকা বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে 60 থেকে 80% ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বেশিরভাগ ভবনেরই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বহুতল ভবনে গড়ে ওঠা রেস্তোরাঁ, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিল্ডিং কোড মানা হয় না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ডিজাইন অনুমোদন নিলেও মালিকেরা ইচ্ছে মতো নির্মাণ করেন বহুতল ভবন। নিয়ম অনুযায়ী নির্মাণকালে ভবনে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপনের কথা থাকলেও তা অনুপস্থিত। প্রায় 80% আপনার আবাসিক ভবন ওনারা অগ্নি ঝুঁকির মধ্যে আছে, কেননা এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেগুলো ভবন করার সময়ে এগুলো করার কথা, সেই জিনিসগুলো তা ওনারা করছেন না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সংকট, এর মাঝে অনেক বহুতল ভবনে গড়ে উঠেছে একের পর এক রেস্টুরেন্ট, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। বড় বিপর্যয় ঠেকাতে এখনই তদারকির তাগিদ সংশ্লিষ্টদের। অগ্নি নির্বাপনের যে আলাদা স্টেয়ার, যেটা আলাদা তো স্টেয়ার থাকা দরকার, সেটা নেই। সেই নিরাপত্তা ডোর যেটা আচ্ছা অগ্নি নির্বাপনের যেটা 2 ঘন্টা অ্যালার্মিং যেটা করতে পারে, সেই ডোরও কিন্তু কেউ ইউজ করছে না। ভবন নির্মাণকালে সব বিষয় তদারকিতে সিডিএর পাশাপাশি ফায়ার সার্ভিসের দায়িত্ব থাকলেও রয়েছে সমন্বয়হীনতা, আর তাই সরকারি সংস্থাগুলো দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। আমরা প্রতিটা বিল্ডিংয়ে অনুদান দেওয়ার ক্ষেত্রে 10 তলা থেকে 10 তলার উপরেরগুলো এগুলো ফায়ারের একটা ক্লিয়ারেন্স লাগে, মানে ফায়ারের ক্লিয়ারেন্সটা আনতে হয়, আনলে তার সে কিন্তু প্ল্যান পায়। আমরা কিন্তু কন্ডিশন ওটা লেখা থাকে যে ফায়ার, কিন্তু ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে তারা ফায়ারের কোনো ভূমিকা নেই, ফায়ারের কোনো ছাড়পত্র তারা আনতে পারে না। 60 বর্গ মাইল আয়তনের চট্টগ্রাম মহানগরে বর্তমানে সিডিএর অনুমোদিত 4,01,721টি বহুতল ভবন রয়েছে। অগ্নিঝুঁকি কমাতে বহুতল ভবনগুলো থেকে যেমন রেস্টুরেন্ট সরাতে হবে, তেমনি স্থাপন করতে হবে অত্যাধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র। একই সাথে সমন্বয় করতে হবে সিডিএ, ফায়ার সার্ভিস সহ সরকারি সেবা সংস্থাগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত 70 ফিলিস্তিনি। এর মধ্যে আছে একই পরিবারের 10 সদস্য। খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। এ অবস্থায় গাজার সীমান্ত থেকে অবরোধ উঠিয়ে ত্রাণ প্রবেশে ইসরায়েলিদের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে বোর্ডে আর্থিক অসঙ্গতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বোর্ড থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে, এটা এক। আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর, ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে। পাতানো খেলাটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে।
আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি। টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বৈরতন্ত্রের পথ বন্ধে গণতান্ত্রিক সংবিধান ও মৌলিক সংস্কার চায় এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, জন আকাঙ্ক্ষায় তৈরি হবে জাতীয় সনদ বললেন আলী রিয়াজ। অভ্যুত্থানের মতো সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান বিএনপি মহাসচিবের। জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। এবং প্রায় 14 ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল 5 কিলোমিটার দূরে। পরিবারে মাতম, এলাকা জুড়ে শোকের ছায়া। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।